সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ঢাকার আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর ঘটনায় 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 5 আগস্ট আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর ঘটনায় সে সময়ের এমপি সাইফুল ইসলাম সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার 24শে ডিসেম্বর সকালে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এরপর জানাবো, 17 বছর পর কারামুক্ত বিএনপি নেতা পিন্টু। দীর্ঘ 17 বছর কারাভোগের পর মুক্তি পেয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার দুপুরে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানায়। এদিকে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে বললেন মির্জা ফখরুল। নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্র, আর এই গণতন্ত্রের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে বুঝিয়ে দিতে চায় বিএনপি। জানাবো, ফ্যাসিবাদের বানোয়াট পরিসংখ্যান শেখ হাসিনার 2023-24 অর্থ বছরে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে $33 বিলিয়ন, কিন্তু শেখ হাসিনা এটাকে দেখিয়েছে 47.74 বিলিয়ন। এর দায় এড়াতে পারে না বিশ্বব্যাংক, এডিবি এবং দেশের সুশীলেরা। এবারে জানাবো, সাবেক খাদ্য সচিব ইসমাইল দুদকের মামলায় গ্রেপ্তার। সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেনকে দুদকের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার 24শে ডিসেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এ আদেশ দেয়। এবং সর্বশেষ জানাবো, যুবলীগের নেতাকে কুপিয়ে হত্যা। রাঙামাটির কাপ্তাই উপজেলার রায়খালী ইউনিয়ন যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার 24শে ডিসেম্বর রাত 1টার দিকে উপজেলার রাখাইল ইউনিয়নের বালুখালী এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রায়খালী ইউপি চেয়ারম্যান মাংকামার মা। জানা গেছে, নিহত ওবায়দুল্লাহ তিতালিশ উপজেলা 2 নম্বর রায়খালী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বন্ধুরা বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রাজধানীর আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর ঘটনায় 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। 5 আগস্ট আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর ঘটনায় সে সময় এমপি সাইফুল ইসলাম সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার 24শে ডিসেম্বর সকালে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, পুলিশ ভ্যানে লাশ পোড়ানোর ঘটনার তদন্ত করে দেখা যায় সেখানে অপরাধীরা বাঁচতে পুলিশের লাশ পোড়ায়। এমপি সাইফুল ইসলাম নিজ হাতে গুলি করেছেন এমন ভিডিও রয়েছে। কাজে এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। এখানে 19 এর সাবেক এমপি সাইফুল ছাড়া বাকি 4 জনই পুলিশ কর্মকর্তা। আগামী 25শে জানুয়ারি এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এর আগে গেল 11ই সেপ্টেম্বর শিক্ষার্থী আন্দোলনে সাভারের আশুলিয়ায় আগুনে পুড়িয়ে 6 জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে আলাদা 2টি মামলা দায়ের করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ভিকটিমের পরিবারের পক্ষে অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান আলাদা 2টি অভিযোগ দায়ের করেছেন। আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন 1973-এর খ ধারা অনুসারে আসামিদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 3/2 এবং 4/1, 4/2 ধারা অনুযায়ী গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
17 বছর পর কারামুক্ত বিএনপি নেতা পিন্টু। 17 বছর কারাভোগের পর মুক্তি পেয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 এর সিনিয়র জেল সুপার আল মামুন। তিনি বলেছেন, সোমবার জামিনের কাগজপত্র কারাগারে আসলে যাচাই বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বেলা 11টা 4 তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কারাগার সূত্র থেকে জানা যায়, রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে 2004 সালের আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত 24 জন। ওই ঘটনায় আহত হন অন্তত 4 শতাধিক মানুষ। এই ঘটনায় দায়ের হওয়া মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে 2018 সালের 10 অক্টোবর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে। সম্প্রতি হাইকোর্টে এই মামলার রায়ে খালাস পায় পিন্টু সহ অন্যান্যরা। নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে মির্জা ফখরুল। নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেছেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্র, আর তাই দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এছাড়াও অন্য কোনো উপায় আছে বলে আমরা মনে করি না। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের লোকজনের বিএনপিতে যোগদানের বিষয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে আওয়ামী সন্ত্রাসী, তারা নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে, তাদের আশ্রয় বিএনপিতে নেই। এ সময় তিনি 600 শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। এই কর্মসূচির আওতায় মোট 2000 কম্বল বিতরণ করার কথা জানিয়ে জেলা বিএনপি একটি বিবৃতি দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান মিঠু প্রমুখ। ফ্যাসিবাদী শেখ হাসিনার বানোয়াট পরিসংখ্যান দায় এড়াতে পারে না বিশ্বব্যাংক, এডিবি ও দেশের সুশীলরা। আর্থিক খাতে শেখ হাসিনার পুরো শাসনামল জুড়েই ছিল বানোয়াট পরিসংখ্যানের ছড়াছড়ি। অর্থনৈতিক দুর্বলতা ঢাকতে প্রবৃদ্ধি, রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, খেলাপি ঋণ, রাজস্ব আদায়, মূল্যস্ফীতি সহ সব সূচকেই পরিসংখ্যান জালিয়াতি করা হয়। বানোয়াট পরিসংখ্যানের উন্নয়নের গল্পে প্রতারিত হয়েছে বিশ্বব্যাংক। এতে এশিয়ার উন্নয়ন ব্যাংক, এডিবি সহ দেশি বিদেশি বিভিন্ন গবেষণা সংস্থা, উন্নয়ন সহযোগীরা। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ হাসিনা সরকারের পরিসংখ্যান জালিয়াতিকে এক বিস্ময়কর টপ টু বাটম দুর্নীতির উন্নয়ন হিসেবে মন্তব্য করেছেন। তার মতে, বিগত 1.5 দশকে আর্থিক খাতকে যেভাবে জালিয়াতির তথ্যের উপর দাঁড় করানো হয়েছিল তা দেশের ইতিহাস তো বটেই, দুনিয়াতেও বিরল। পরিসংখ্যান জালিয়াতির মাধ্যমে ভয়াবহ এমন দুর্নীতি হলেও কোনো এক অদৃশ্য কারণে এ নিয়ে প্রশ্ন তোলেনি বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবি। ঠিক একইভাবে দেশে যারা সরকারের দেয়া তথ্যের উপর ভর করে বিভিন্ন গবেষণা কর্মকাণ্ড চালিয়েছেন তারাও ছিলেন নীরব। এই নীরবতার পেছনে হাসিনার চতুরতা এবং ভিন্নপথ তথ্য প্রাপ্তির সুযোগ না থাকাকেও যৌক্তিক কারণ বলে দাবি করেন অর্থনীতিবিদ এবং গবেষকরা। বানোয়াট পরিসংখ্যান সাজিয়ে দেশের অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর মূল কারিগর ছিলেন শেখ হাসিনার সাবেক পরিকল্পনা মন্ত্রী লোটাস কামাল, হাসিনার অতি বিশ্বস্ত সালমান এফ রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সকল গভর্নর। এদের সঙ্গে গড়ে উঠেছিল আর্থিক খাতে ডাটা কেলেঙ্কারি একটি সিন্ডিকেট। ব্যবসা অর্থনীতিবিদরা বলছেন, হাসিনার শাসনামলে রাজনৈতিক জালিয়াতিতে জড়িয়ে পড়েছিল গোটা দেশের পরিসংখ্যান। ফলে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে মিল রেখে বানোয়াট প্রবৃদ্ধি দেখানো হতো, কিন্তু সামষ্টিক অর্থনীতির সঙ্গে পরিসংখ্যানের কোনো মিল ছিল না। মূলত রাজনৈতিক কারণে এবং দেশের অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর জন্যই পদ্ধতিগত পরিবর্তন এনে সরবরাহ করা হয় বিকৃত পরিসংখ্যান। হাসিনা সরকারের পরিসংখ্যান জালিয়াতির বড় ঘটনা নজরে আসে রপ্তানি আয় নিয়ে। 2024-23 অর্থ বছরে 10 মাসে রপ্তানি আয় প্রকৃতর চেয়ে 14 বিলিয়ন
বেশি দেখানো হয়েছিল। প্রকৃত মোট রপ্তানির পরিমাণ ছিল $33 বিলিয়ন, অথচ শেখ হাসিনা এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছিল 47.74 বিলিয়ন মার্কিন ডলার। এই তথ্যগুলো সত্যতা পাওয়া যায় যখন বাংলাদেশ ব্যাংক দেখায় যে তাদের ভল্টে এই পরিমাণ টাকা জমা হয়েছে, অর্থাৎ গত বছরে মাত্র $33 বিলিয়ন জমা হয়েছিল রিজার্ভে। তখনই বোঝা যায় যে প্রকৃত ইনকাম কত হয়েছিল আর শেখ হাসিনা দেখিয়েছিল কত।